বাংলাদেশের প্রত্যেকটা জনগণের মাথায় ১,০৫,০০০ টাকার ঋণের বোঝা আছে। সেই দেশের আমলাদের অবস্থাটা কি? আগে তো গাড়ি আছে প্যারাডো, আগে তো গাড়ি আছে দামি, কিন্তু এখন তাদেরকে কি গাড়ি দিতে হবে? BMW গাড়ি দিতে হবে। আপনি চিন্তা করতে পারছেন না? তাদের কি করতে হবে? প্রধানমন্ত্রী করতে হবে। তাদের কি করতে হবে? বেতন বাড়াতে হবে। অথচ বাংলাদেশে চাকরিজীবী কত পার্সেন্ট লোক, বাহিরে কত পার্সেন্ট লোক? আজকে অর্থনীতির অবস্থাটা কি? মুদ্রাস্ফীতির অবস্থাটা কি? ব্যাংকের টাকা ডলার ধরে এত টাকা, কিন্তু তাকে পে করতে হবে তার চেয়ে বেশি। যদি 8 টাকা কিনতে হয়, ব্যাংকে প্রদান করতে হবে 4 টাকা বেশি। এই টাকা কে দিবে? এই টাকাটা নিচ্ছে কে? দিচ্ছে কে? এটা কে ভক্ষণ করছে? কোথায় যাচ্ছে এই টাকাগুলি? আজকে ডিমের দাম নিয়ে আমরা চিল্লাপাল্লা করতেছি, অথচ প্রতিদিন কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, সেইগুলো আমরা কেউ লক্ষ্য করি না। আজকে বাংলাদেশের একজন কৃষক 25,000 টাকা ঋণ খেলাফি হওয়ার কারণে জেলখানায় ধুকে থেকে উঠছে, অথচ ইস আলম কোম্পানি 80,000 কোটি টাকা লোন নিয়েছে, কিন্তু কেউ বলবে সেই লোকটাও বাংলাদেশে নাই, জন্মগ্রহণ করে নাই। আজকে ইস আলম কোম্পানি 10,000 কোটি টাকা সে বিদেশে নিয়ে গেছে। আমরা যা শুনছি বা যতটুকু জানছি, কিন্তু কি পরিমাণের টাকা নিছে তো আমাদের জানা নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, ইস আলম কোম্পানিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছে কে? এই 8টা ব্যাংকের চেয়ারম্যান নির্ধারণ কে করছে? আমি তো মনে করি ইস আলম কোম্পানি 80,000 টাকা তুলে নাই, 10,000 টাকা ইস আলম কোম্পানি বাংলাদেশ থেকে পাচার করে নাই। বরং শেখ হাসিনা বলেছেন, বিদেশে কে কে পাচার করে টাকা আমি জানি, তাদেরকে আমি চিনি। সে তো সবাইকেই চিনে, সবাইকেই জানে, এ তারই বক্তব্য। কাজে আমি বিশ্বাস করি টাকা ইস আলম কোম্পানি পাচার করে নাই, বরং খোদ শেখ হাসিনা পাচার করেছে। এই টাকা ব্যাংক থেকে ইস আলম কোম্পানি উঠায় নাই, খোদ সরকার উঠিয়েছে। এ টাকা কোথায়? আজকে বাংলাদেশের অবস্থা কি? 7,60,000 কোটি টাকা বাজেট করেছেন, আমদানি কোথা থেকে করবেন? আপনাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে শুধু ট্যাক্স, ভ্যাট। আজকে ফ্ল্যাট ব্যবসা প্রায় বন্ধের পথে। এত ট্যাক্স দিয়ে আপনি ফ্ল্যাট ব্যবসা করবেন কিভাবে? একটা জায়গা রেজিস্ট্রি করবেন, দেখেন 5 বছর আগে কত ছিল, এখন কত। আপনি দেখুন, আজকে একজন ভিক্ষুক, সে যে ভিক্ষার ঝুলিটা বানাবে তার মধ্যে ট্যাক্স দিতে হয়, ভ্যাট দিতে হয়। একজন ভিক্ষুক বাথরুমে যাওয়ার জন্য যে বদনা ক্রয় করবে তার মধ্যে ভ্যাট দিতে হয়, ট্যাক্স দিতে হয়। আজকে আপনি যে টুপি পরিধান করছেন এর মধ্যে ভ্যাট ট্যাক্স আছে, জামা পরিধান করছেন ভ্যাট ট্যাক্স আছে, আমি যে কথা বলতেছি এর মধ্যে ভ্যাট ট্যাক্স আছে। ইন্টারনেটে 100 টাকা ঢুকাবেন, সরকারকে দিতে হয় 54 টাকা। সরকার 54 টাকা নিয়ে যায়। হ্যালো বলবেন, সেখানে ভ্যাট ট্যাক্স। পানি ব্যবহার করবেন, ভ্যাট ট্যাক্স। বাতাস ব্যবহার করবেন, ভ্যাট ট্যাক্স। রাস্তা দিয়ে হাঁটবেন, সেখানে ভ্যাট ট্যাক্স। আজকে সরকারকে আমরা দেই, আর সরকার আমাদের টাকা বিদেশে পাচার করে। বাংলাদেশের অবস্থা আরো খারাপ হবে। রিজার্ভ আস্তে আস্তে কমতেছে, ডলারের মূল্য বাড়ছে, অবস্থাটা কি হবে? একটা সহজ কথা বলি, যেমন যদি ডলার থাকে 80 টাকা, তাহলে বিদেশ থেকে একটা মাল যদি আপনি কিনেন, তাহলে আপনি কিনতে পারবেন, $1 কিনলে আপনি কিনতে পারবেন কত টাকায়? 80 টাকা। কিন্তু ডলারের দাম যদি 114 টাকা হয়, তাহলে আপনাকে কিনতে হবে কত? 114 টাকা। এত দাম বাড়তেছে কেন? আজকে অর্থনীতির অবস্থা শেষ, বিচারের অবস্থা বললাম শেষ, আজকে হসপিটালের অবস্থা, ডাক্তারের অবস্থা শেষ, আস্থা নাই মানুষের। তাহলে মানুষ যাবে কোথায়? আজকে বিদেশিরা হস্তক্ষেপ করছে নির্বাচনের উপরে।
সরকার বারবার আপত্তি তুলে। কিন্তু আমি বলবো 2018-তে জাতীয় পার্টিকে নির্বাচনে আসার জন্য বাধ্য কে করেছিল? তাও তো ভারত করেছিল, সে কি বিদেশি নয়? আজকে আমেরিকানদেরকে এদেশে কে নিয়ে এসছে? হস্তক্ষেপ কেন করছে আমেরিকানরা? যদি 14 সালে নির্বাচন আওয়ামী লীগ উপহার না দিত, 18 সনের দিনের ভোট রাত্রে আওয়ামী লীগ করার এই বাস্তবতা গোটা দুনিয়ার মধ্যে উপহার না দিত, তাহলে তো আমেরিকা আসতে পারতো না। তা আমি তো মনে করি আমেরিকা হস্তক্ষেপ করছে, এই হস্তক্ষেপের পিছনেও দায় দায়িত্ব আওয়ামী লীগকে গ্রহণ করতে হবে, অন্য কেউ না। আজকে আমলাদের অবস্থা কি? পলককে জানি, প্রতিমন্ত্রী পলককে জানি, আওয়ামী লীগের ঘরের একজন লোক, শেখ পরিবারের একজন লোক, জয়ের বন্ধু, পাওয়ারফুল এক মিনিস্টার। অথচ একজন ওসির সাথে যে ঘটনা ঘটছে তাতে আমরা বুঝতে পেরেছি যে আওয়ামী লীগের বর্তমান অবস্থাটা কোথায় গিয়ে বুঝছে। এমপিরা সংসদে বলে যে ওসিরা আমাদের কথা শুনে না। কেন শুনবে? আপনার কথা কেন শুনবে? ওসি তো জানে ইনি এমপি নন, ইনি রাত্রের ভোট ডাকাত, রাত্রের ভোটের ডাকাত ইনি এমপি নন। তা সেই ওসি সাহেব একজন এমপিকে শ্রদ্ধা সম্মান করবে কেন? যেমন আজকে প্রাইম মিনিস্টার বলে আমাকে এইটা বলে সেইটা বলে। বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বলে, জানে যে আপনার জন্য অবৈধ সরকার, অবৈধ পন্থা আপনি ক্ষমতায় এসছেন, শ্রদ্ধা সম্মান করবে কেন আমাকে বলুন। দেখেন, আজকে বাংলাদেশে যদি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন না হয়, এই বাংলাদেশ থাকবে না, ধ্বংস হয়ে যাবে। যদি আমি এর উপরে ভর দিয়ে দাঁড়াই, তাহলে শক্তি আমার না তার? তাহলে আমি যার উপরে ভর দিয়ে সরকার গঠন করব, তার শক্তি কি সরকারের না যার উপরে ভর দিছে তার? যদি প্রশাসনের উপরে ভর দেয়, তার শক্তি প্রশাসনের। আমলাদের উপরে ভর দেয়, শক্তি আমলাদের। ভারতের উপরে ভর দেয়, শক্তি ভারতের। আমেরিকার উপরে ভর দেয়, শক্তি আমেরিকার। কাজে সরকারের কোনো ক্ষমতা নাই, সরকার তো হবে যার উপরে ভর দিয়ে সে সরকার গঠন করছে তার। কাজে যার উপরে ভর দিয়েছে সে যদি গলা চিপে ধরে, কিছু বলার নেই, কিছু বলতে পারবে না। এর জন্য দেখুন, আমলারা যেই পরিমাণ বাজেট করে, যা চিন্তাও করা যায় না, এই বাজেট বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব হয়ে গেছে, করতে বাধ্য, উপায় নাই। কাজে নিরপেক্ষ সরকার ব্যতীত দেশ থাকবে না, এই দেশ ধ্বংস হয়ে যাবে, এই দেশ চলতে পারে না। কাজে আমি মনে করি নিরপেক্ষ সরকারের জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমার সবাইকে সম্মিলিতভাবে আন্দোলন ঝাঁপিয়ে পড়া উচিত। চেইন অফ কমান্ড বলতে কিচ্ছু নেই, আপনারা জানেন কিনা জানি না। মানামানি বলতে কিচ্ছু নেই। যেখান থেকে পারে শুধু লুট আর লুট, লুট আর লুট, লুট আর লুট। এই কয় বছরে বাংলাদেশ থেকে 10,000 কোটি, কোন কোন রিপোর্টে আসছে 14,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। এর মধ্যে টাকা বেশি কাদের জানেন নাকি? আমলাদের। আমলাদের টাকা সবচেয়ে বেশি। আগে তো ঘুষের মাত্রা ছিল 1000, 5,000, 10,000, আর এখন ঘুষের মাত্রা জানেন নাকি? লাখের কমে তো যেমন তেমন অফিসার কথাই শুনতে চায় না, লাখ, এরপরে কোটি, এবার শত কোটি, শত শত কোটি। আজকে কন্ট্রাক্টর কারা? ব্র্যাকে থাকা আমাদের আর্মিদের যাদের চরিত্র ভালো ছিল, তাদের কন্ট্রাক্টরই দিয়ে আজকে তাদেরকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। তাদেরকে লোভ লালসা দিয়ে তাদেরকেও ধ্বংস করার দ্বার প্রান্তে নিয়ে গেছে। আজকে হাইকোর্টের অবস্থা দেখছেন, সুপ্রিম কোর্টের অবস্থা দেখছেন, মেডিকেলের অবস্থা দেখতেছেন, শিক্ষাঙ্গনের অবস্থা দেখতেছেন, আজকে দ্রব্যমূল্যের অবস্থা দেখতেছেন, আজকে মন্ত্রী পরিষদের অবস্থা দেখতেছেন, জনগণের অবস্থা দেখতেছেন। এই অবস্থায় দেশ থাকে কিভাবে, চলে কিভাবে? এরকম দেশ চলতে পারে না। কাজী একটা সরকারকে গদিতে রাখার জন্য, এক ব্যক্তিকে প্রাইম মিনিস্টার বানাবার জন্য এই দেশকে আমরা ধ্বংস করতে পারি না। আজকে আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধার চেতনা বাস্তবায়ন করতে চায়, তাহলে আমি বলবো মুক্তিযোদ্ধার চেতনা কি বাকশাল ছিল?
বাকশাল কে কায়েম করছে আমাকে বলুন। তাহলে মুক্তিযোদ্ধার চেতনা কি বাকশাল ছিল? তখন জরুরি আইন কে ঘোষণা করেছিল? এই আওয়ামী লীগ। শেখ সাহেবকে হত্যা কে করেছিল? এই আওয়ামী লীগ। মুস্তাক সাহেবকে ভোটের বাক্স হেলিকপ্টার নিয়ে এসে নির্বাচিত কে করেছিল? এই আওয়ামী লীগ, অন্য কেউ না, এই আওয়ামী লীগ। কাজী আওয়ামী লীগ আজকে মুক্তিযোদ্ধার নামে যে সমস্ত কাজ করতেছে, মুক্তিযোদ্ধার চেতনার নামে যে কাজ করতেছে, হত্যাও হবে মুক্তিযোদ্ধার চেতনার নামে, ধর্ষণ হবে মুক্তিযোদ্ধার চেতনার নামে, বাংলাদেশের টাকা লুটপাট হবে মুক্তিযোদ্ধার চেতনার নামে, আজকে বিচার বিভাগকে ধ্বংস করবে মুক্তিযোদ্ধার চেতনার নামে, আজকে মেডিকেলকে ধ্বংস করবে মুক্তিযোদ্ধার চেতনার নামে, আজকে শিক্ষাঙ্গনকে ধ্বংস করবে মুক্তিযোদ্ধার চেতনার নামে, আজকে জনগণের অধিকার থেকে বঞ্চিত করবে মুক্তিযোদ্ধার চেতনার নামে। এটা হতে পারে না, হতে দেওয়া যায় না। সব কিছু মুক্তিযোদ্ধার চেতনা। অথচ আজকে আওয়ামী লীগ সরকারের মধ্যে মন্ত্রীদের মধ্যে কয়জন মুক্তিযোদ্ধা আছে? 3-4 জন মুক্তিযোদ্ধা, এছাড়া মুক্তিযোদ্ধাও নেই। অথচ বলছে মুক্তিযোদ্ধার চেতনা। কাজে আসুন, এই দেশটাকে বাঁচাতে চাই, এই দেশটাকে বাঁচাতে হবে, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে হবে, মানুষের জান মালের গ্যারান্টি দিতে হবে। আজকে রেজাউলকে হত্যা করা হয়েছে। কেন হত্যা হয়েছে? এই একটা হত্যার জন্যই তো আওয়ামী লীগ সরকারের গদির মধ্যে আগুন লাগা উচিত। কেন হত্যা করেছে? কে হত্যা করেছে? কেন হত্যা হবে? মানুষের নিরাপত্তা, জান মালের নিরাপত্তা যেই সরকার দিতে পারে না, বাংলাদেশের জনগণ সেই সরকারকে চায় না। এরকম সরকারের দরকার নেই তো। আমার জান মালের নিরাপত্তা দিতে পারবো না, এরকম সরকারের দরকার আমাদের নেই। আজকে আমাদের অবস্থাটা কি? যে বিজেপি সরকারের আমলে মণিপুরে শুধু মুসলমান নয়, মণিপুরীদেরকে যেইভাবে হত্যা করা হচ্ছে, উলঙ্গ করে যেভাবে ধর্ষণ করা হচ্ছে, বাড়ি ঘর যেভাবে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মানুষ এই খুনি বিজেপি সরকারের সাথে যারা হাত মিলায়, আমি মনে করি ওরাও খুনি। ওই ধর্ষক সরকারের সাথে যারা হাত মিলায়, তারা ধর্ষকের অংশীদারিত্ব করতেছে এবং তাদেরকে তায়িদ করতেছে। আজকে রেজাউলের হত্যার বিচার করতে হবে। ভারত মুসলমান মণিপুর সহ মণিপুরীদেরকে যেভাবে অত্যাচার অবিচার করতেছে, তার বিরুদ্ধে বাংলাদেশকে রুখে দাঁড়াতে হবে এবং বাংলাদেশকে বিবৃতি দিতে হবে। এই হত্যাকাণ্ড বন্ধ করুন, জ্বালাও পোড়া বন্ধ করুন, নিরপেক্ষ জাতীয় সরকারের অধীনে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে এবং আজকে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি করতে হবে, রোধ করতে হবে এবং বাংলাদেশের রক্তপাত বন্ধ করে সুন্দর সুস্থ এক নির্বাচন আমরা চাই। বাংলাদেশে কোনো অবস্থাতেই আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হতে পারে না। বাংলাদেশের জনগণ নির্বাচন মানবেন না ইনশাআল্লাহ। এর জন্য যখন যেই সময় যেই কঠিন আন্দোলনের ঘোষণা দেওয়া হবে, ইনশাআল্লাহ সেই আন্দোলনের শরীক হবেন তো ইনশাআল্লাহ। আপনার প্রস্তুত হন, কঠিন আন্দোলন আসতেছে, কঠিন কর্মসূচি আসতেছে। ইনশাআল্লাহ শেখ হাসিনা সরকারকে, অবৈধ সরকারকে উৎখাত করার আগ পর্যন্ত রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন।